হ্যালো বন্ধুরা, এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর লেখা দি অরফ্যান গার্ল কবিতাটি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। শুরু করছি আজকের পার্ট, দি অরফ্যান গার্ল। অ্যাবাউট দ্য পয়েট। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন কবি, দার্শনিক এবং শিক্ষক। তিনি 1809 সালের 18 এপ্রিল কলকাতার এন্টালির পদ্মপুকুর নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ফ্রান্সিস ডিরোজিও ছিলেন একজন পর্তুগিজ এবং তার মা সোফিয়া জনসন ডিরোজিও ছিলেন একজন ইংরেজ মহিলা। 1826 সালের মে মাসে মাত্র 17 বছর বয়সে তিনি কলকাতার হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক নিযুক্ত হন। ডিরোজিওকে বাংলা রেনেসাঁর একজন অগ্রদূত বিবেচনা করা হয়। আধুনিক ভারতে তিনি ছিলেন প্রথম জাতীয় কবি। তার লেখা বিপ্লবী কবিতাগুলি ভারতীয় ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ চিহ্ন রেখে গেছে। তিনি বাঙালি স্বাধীন চিন্তাধারার ছাত্রদের নিয়ে তৈরি করেছিলেন নব্যবঙ্গ দল, যারা তথাকথিত সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি 1831 সালের 26শে ডিসেম্বর কলকাতায় মারা যান মাত্র 22 বছর বয়সে। অ্যাবাউট দ্য পয়েম। দ্য অরফ্যান গার্ল হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর লেখা একটি কবিতা। এই কবিতাটি কবি লিখেছিলেন 1827 সালে। এই কবিতাটি একজন অনাথ বালিকার করুণ অবস্থাকে আলোকপাত করছে, যে বালিকাটি সমাজের অত্যাচার এবং সমালোচনার লক্ষ্য হয়ে পড়ে। কবিতাটির শুরুতে কবি বালিকাটির সৌন্দর্য এবং তার বাবা মায়ের মৃত্যুকে বর্ণনা করেছেন। পরবর্তী স্তবকে কবি এই অনুভূতিহীন পৃথিবীতে একজন অনাথ শিশুর অনিশ্চিত জীবনকে তুলে ধরেছেন। আমরা কবিতাটিকে 3টি স্তবকে ভাগ করে নিতে পারি। প্রথম স্তবকটি গঠিত হয়েছে 3টি লাইনকে নিয়ে, যা হলো এই কবিতার এপিগ্রাফ। দ্বিতীয় স্তবকটিতে আছে 12টি লাইন এবং তৃতীয় স্তবকটিতে আছে 14টি লাইন। যদিও প্রথম দুটি স্তবক কোনো উপযুক্ত অন্তমিলকে অনুসরণ করেনি, তবুও শেষ স্তবকটি একটি নির্দিষ্ট অন্তমিলকে অনুসরণ করছে, যা হলো এ এ, বি বি, সি সি, ডি 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 ডি, ই এফ, এফ এফ। The poem starts now. She was yet young and fair, but oh, she seemed marked for much woe in this unpitying world, poor friendless wanderer. ফেয়ার মানে হচ্ছে সুন্দরী, মার্কড মানে চিহ্নিত, ও মানে দুঃখ, আনপিটিং মানে নির্দয়, ওয়ান্ডারার মানে ভবঘুরে। সে ছিল কম বয়সী এবং সুন্দরী, কিন্তু মনে হলো এই নির্দয় পৃথিবীতে সে বহু দুঃখে চিহ্নিত, অর্থাৎ তার কপালে প্রচুর দুঃখ ছিল। বেচারা বন্ধুহীন ভবঘুরে সে এখানে ওখানে ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে, লজ্জা নিবারণে অথবা সম্মান বাঁচানোর জন্য। এখানে এটাই হলো কবিতার এপিগ্রাফ এবং এখানে অনাথ বালিকার কথা বলা হয়েছে। Her hair was black as a raven's wing. Ravens মানে কাক বা দাঁড়কাক। Her cheek the tulips hue did wear. Hue মানে হচ্ছে রং, wear মানে ধারণ করা। Her voice was soft as when night wind sing. Her brow was as a moonbeam fair. Brow মানে এখানে কপাল, moonbeam মানে চাঁদের আলো। এই 4টি লাইনের বাংলা হলো, কবিতাটি শুরু হচ্ছে একজন অনাথ বালিকার বর্ণনা দিয়ে। কবির মতানুযায়ী তার চুল ছিল কাকের পালকের ন্যায় কালো, তার ঠোঁটের রং ছিল টিউলিপ ফুলের ন্যায় গোলাপি, তার কণ্ঠস্বর ছিল রাত্রির শান্ত বাতাসের ন্যায় কমল, তার কপাল ছিল চাঁদের আলোর ন্যায় উজ্জ্বল। এইভাবে কবিতার সূচনাটি খুবই মনোরম, কিন্তু 4র্থ লাইনের পর কবি অন্ধকার বাস্তবতার দিকে আলোকপাত করছেন। হার সায়ার হ্যাড জয়েন্ট দ্য ওয়েক অফ ওয়ার। সায়ার মানে বাবা, ওয়েক মানে পাহারাদার বা সৈনিক। দ্য ব্যাটেল শক মানে যুদ্ধাঘাত। দ্য সাউট অ্যান্ড স্কার, স্কার মানে আঘাত।
হি নিউ অ্যান্ড গেন্ট এ গ্লোরিয়াস গ্রেভ। গেন্ট মানে লাভ করা, গ্লোরিয়াস মানে গৌরবোজ্জ্বল, গ্রেভ মানে কবর। সাচ ইজ দ্য গার্ডন অফ দ্য ব্রেভ। গার্ডন মানে পুরস্কার, ব্রেভ মানে সাহসী। এই 4 লাইনের বাংলা হলো, তার বাবা যুদ্ধে সৈনিক হিসাবে যোগদান করলেন। দেখতে দেখতে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হলো এবং তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আঘাত পেলেন এবং অবশেষে মারা গেলেন। তিনি এই সব আগেই জানতেন। তাকে গৌরবোজ্জ্বল কবর দেওয়া হলো। কবি আফসোস করে বলছেন যে এই হলো এই পৃথিবীতে সাহসী ব্যক্তিদের পুরস্কার। হার অ্যাঙ্গুইশড মাদার সাফারিং হার্ট কুড নট এন্ডিওর এ উইডোজ পার্ট। অ্যাঙ্গুইশড মানে হচ্ছে দুঃখী, সাফারিং মানে দুঃখ কষ্ট, এন্ডিওর মানে সহ্য করা, উইডোজ পার্ট মানে বিধবার দুঃখ। সি সাঙ্ক বিনিথ হার সোল ডিস্ট্রেস। সাঙ্ক মানে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া, ডিস্ট্রেস মানে যন্ত্রণা, কষ্ট। অ্যান্ড লেফট হার ইনফ্যান্ট প্যারেন্টলেস। ইনফ্যান্ট মানে নাবালিকা, প্যারেন্টলেস মানে পিতৃমাতৃহীন। এই 4 লাইনের বাংলা হলো, তার দুঃখী মা বিধবা হওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে পারল না। অন্তরের দুঃখে সে নিমজ্জিত হয়ে পড়ল। অর্থাৎ বিধবা হয়ে বেঁচে থাকার পরিবর্তে হার্ট অ্যাটাকে সে মারা গেল এবং শিশুটিকে অনাথ অবস্থায় ছেড়ে চলে গেল। সি হ্যাথ নো ফ্রেন্ড অন দিস কোল্ড ব্লেক আর্থ টু গিভ হার শেল্টার, এ হোম অ্যান্ড এ হার্থ। কোল্ড মানে উষ্ণতাহীন, ব্লিক মানে নিরানন্দ, আশাহীন, শেল্টার মানে আশ্রয়, আর হার্থ মানে হচ্ছে ঘরের মধ্যে যে উনুন থাকে। থ্রু লাইফস ডেয়ারি ডেজার্ট অ্যালোন সি মাস্ট ওয়েন্ট। ডেয়ারি মানে বিষণ্ণ, ডেজার্ট মানে মরুভূমি, ওয়েন্ট মানে পথ চলা। ফর অ্যালাস দ্য রেচেড হ্যাভ নেভার এ ফ্রেন্ড। রেটেজ মানে পীড়িত। এই 4 লাইনের বাংলা হলো, এরপর কবি বালিকাটির ভবিষ্যতের অনিশ্চয়তার কথা তুলে ধরছেন। তিনি বলছেন তার এই মানবিক উষ্ণতাবিহীন এবং আশাহীন পৃথিবীতে কোনো বন্ধু নেই। বন্ধু সেই সব মানুষদের থাকে যাদের প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, মান সম্মান ইত্যাদি থাকে। যেহেতু উপরের কোনটি মেয়েটির নেই, তাই তার কোনো বন্ধুও নেই। আমরা আমাদের বন্ধুর কাছে মনের দুঃখ প্রকাশ করে মনকে হালকা করে নিই, কিন্তু মেয়েটি তাও করতে পারে না। এই পৃথিবীতে এমন কেউ নেই যে তাকে একটু আশ্রয়, একটু ঘর এবং একটু উষ্ণতা দেবে। জীবনের বিষণ্ণ মরুভূমির পথ তাকে একাই পাড়ি দিতে হবে। অর্থাৎ তাকে এই বিষণ্ণ এবং নিপীড়িত পৃথিবীতে এখন একাকী জীবন ধারণ করতে হবে। এখানে পৃথিবীকে বিষণ্ণ মরুভূমির সাথে তুলনা করা হয়েছে, কারণ এই পৃথিবীতে পীড়িতদের কোনোদিন কোনো বন্ধু থাকে না। অ্যান্ড শুড সি স্ট্রে ফ্রম ভার্চুজ ওয়ে। স্ট্রে মানে পাল্টানো, ভার্চুজ ওয়ে মানে পুণ্যের পথ। দ্য ওয়ার্ল্ড উইল স্কর্ন। স্কর্ন মানে ঘৃণার চোখে দেখা। অ্যান্ড ইট স্কর্ন ক্যান স্লে। স্লে মানে শেষ করা, হত্যা করা। আহ সেম হ্যাথ এনাফ টু রিং দ্য ব্রেস্ট। সেম মানে লজ্জা, রিং মানে দমড়ানো মোচড়ানো, ব্রেস্ট মানে মন। উইথ এ ওয়েট অফ সরো অ্যান্ড গিল্ট অপ্রেসড। ওয়েট মানে হচ্ছে ভার, গিল্ট মানে অপরাধ বোধ, অপ্রেসড মানে জর্জরিত করা। বাট ও টিজ কোল্ডলি ক্রুয়েল টু উন্ড দ্য বোজম হুজ ব্লাড মাস্ট গাস আনবাউন্ড। ক্রুয়েল মানে নিষ্ঠুর, উন্ড মানে আঘাত করা, বোজম মানে ছাতি, গাস মানে প্রবাহ, আনবাউন্ড মানে অনিয়ন্ত্রিতভাবে। এই 6 লাইনের বাংলা হলো, তাকে এখন ভালো হওয়ার এবং সদয় হওয়ার রাস্তা পরিত্যাগ করতে হবে। যেহেতু নিষ্ঠুর জগৎ তাকে ঘৃণার চোখে দেখবে, ঠাট্টা করবে এবং অপব্যবহার করবে। জগতের এই নিষ্ঠুর চরিত্র অবশেষে তাকে মেরে ফেলবে। এরপর কবি দুঃখ প্রকাশ করে বলছেন যে দুঃখ এবং অপরাধবোধের লজ্জা যথেষ্টভাবে তার অন্তরকে দুমড়ে মুচড়ে দেবে, ক্ষতবিক্ষত করে দেবে। এই সব জিনিস তাকে জর্জরিত করে দেবে। কিন্তু তার মনে আঘাত করাটা খুবই নিষ্ঠুর, যার বুক থেকে অনিয়ন্ত্রিতভাবে রক্ত ঝরে পড়ছে দুঃখ এবং লজ্জার কারণে।
নো টিয়ার ইজ সো ব্রাইট অ্যাজ দ্য টিয়ার দ্যাট ফ্লোজ। ব্রাইট মানে এখানে কষ্টদায়ক, আর ফ্লোজ মানে গড়িয়ে পড়া। ফর এরিং ওমেন্স আনপিটিড ওজ। এরিং মানে বিপদগামী, আনপিটিড মানে সমবেদনাহীন, ওজ মানে দুঃখ। অ্যান্ড ব্লেসড বি ফর এভার ইজ অনার নেম। ব্লেসড মানে আশীর্বাদ করা, অনার মানে সম্মানীয়। হু শেল্টার্স অ্যান অরফ্যান ফ্রম সরো অ্যান্ড সেম। শেল্টার মানে আশ্রয় দেওয়া। এই 4 লাইনের বাংলা হলো, এই পৃথিবীতে বিপদগামী সমবেদনাহীন মহিলার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর চাইতে আর কিছুই বেশি বেদনাদায়ক হতে পারে না। কবির মতানুযায়ী সেই ব্যক্তিই হবেন সবথেকে বেশি আশীর্বাদধন্য এবং সম্মানীয়, যিনি একজন অনাথকে লজ্জা এবং দুঃখের হাত থেকে আশ্রয় দেবেন। এইভাবে কবিতাটি অনাথ বালিকাটির ভবিষ্যৎ সম্পর্কে আশা এবং অনিশ্চয়তা নিয়ে সমাপ্ত হয়। কবিতাটিতে কবি এই বার্তা প্রদান করতে চেয়েছেন যে এই পৃথিবীর নরখাদকরা পিতৃমাতৃহীন একটি মেয়েকে শারীরিক, মানসিক এবং সেক্সুয়ালিভাবে অত্যাচার করে থাকে। দি এন্ড। থ্যাংক ইউ।